লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের জীবন খাতার হিসেব। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সোমলতা। বিয়ে হয়ে আসার পর থেকে স্বামীকে চিরকাল সোমলতা চরম নিকৃষ্ট জীব ভেবেই এসেছে। চিরটাকাল সোমেশ্বরকে বিচার বিবেচনাহীন, অপদার্থ আর ছোট মনের মানুষ বলে ঘৃণাই করেছে সোমলতা। আজ যেন সেই স্বামীর পায়েই মাথা ঠুকে তার বলতে ইচ্ছে করছে, ওগো, তুমি কি পারবে আমায় ক্ষমা করতে? আমি জানি তুমি পারবে, কারণ এটা শুধু যে তোমার মতো মানুষের পক্ষেই সম্ভব। তোমার মতো উদার হৃদয় আর সুবিবেচক মানুষকে আমি চিনতে পারিনি। কি করে চিনব বলো? আমার মনটা যে ভীষণ ছোট। ক্ষণিকের চাওয়া পাওয়ার সুখ আর অর্থনৈতিক তুলাদণ্ডে যে আমি তোমাকে ওজন করেছি, এর বাইরেও যে অন্য একটা হিসেব আছে আমি বুঝতে পারিনি গো। সেটা যে কেবল মনের চোখ দিয়েই দেখেই হিসেব করতে হয়। চোখ ঝাপসা হয়ে আসছে সোমলতার। 52 বছরের সোমলতা টাইম মেশিনে চড়ে চলে যাচ্ছে নদীতে। সোমলতা বিয়ে হয়ে এসে থেকেই দেখছে অভাবের সংসার সোমেশ্বরের। তার জন্য বিয়ের 7 দিন পর থেকে নিজের কপালকেই দুষেছে সোমলতা। সোমলতার স্বামী নির্বিবাদী, নির্বিরোধী মানুষ। স্ত্রীর কথার প্রতিবাদ করতে পারেননি কোনো দিন। সত্যিই তো, স্ত্রীর কোন স্বাদ আহ্লাদ তিনি আজ পর্যন্ত পূরণ করতে পেরেছেন? দীঘা, পুরী, দার্জিলিং এই 3টি হলো বাঙালির বেড়ানোর জায়গা। সংক্ষেপে বাঙালি তাকে আদর করে বলে দীপু দা। এর মধ্যে শুধু দীঘার পুরীতেই তিনি বেড়াতে নিয়ে যেতে পেরেছেন সোমলতাকে। দার্জিলিং আর যাওয়া হয়ে উঠল কই? সোমলতার স্কুলের বান্ধবীরা, বাপের বাড়ির আত্মীয়রা প্রতি বছর বেড়াতে যায়। সেসব ফলাও করে তারা সোমলতার কাছে বাড়িতে এসে গল্পও করে। কাশ্মীরে বেড়াতে গিয়ে বরফের মধ্যে শুয়ে যুগলের ছবি তারা গর্ব ভরে দেখায়। অতিথিরা চলে যাবার পর সোমলতা কপাল চাপড়ে কাঁদে আর বিলাপ করে বলে, হে ভগবান, কি পাপ করেছিলাম আমি তোমার কাছে? তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে ঠাকুর? এ কার সাথে আমার ভাগ্যলিপি জুড়ে দিলে তুমি? সোমেশ্বর একবার মিনমিন করে বলার চেষ্টা করেছে, আগে তো এক টুকরো জমি আর মাথার ওপর একটুখানি ছাদের ব্যবস্থা করতে হবে লতা। এই ভাড়া টেনে টেনে আর কতদিন চালাবো? মরার আগে তোমার জন্য, ছেলেপুলেদের জন্য আশ্রয়ের এই ব্যবস্থাটুকু করে তো আমায় মরতে হবে। সবে তখন বিয়ের 7 মাস পূর্ণ হয়েছে। গর্জে উঠেছে সোমলতা, ছেলেপুলে? এই রকম আর্থিক অবস্থার মধ্যে তুমি বাপ হবার স্বপ্ন দেখো তাহলে? বাচ্চা কাচ্চা সোমেশ্বর বড় ভালোবাসে। একটি নয়, কম করে 2টি বাচ্চার স্বপ্ন দেখে সোমেশ্বর। গরিব বলে কি সে 2টি বাচ্চার বাবা হবার স্বপ্ন দেখতে পারে না? তার অফিসের ক্লার্ক শ্যামসুন্দর ব্যানার্জি বিয়ের 10 বছরের মধ্যে 3টি সন্তানের বাবা হয়েছেন। শ্যামসুন্দর ব্যানার্জি বলেন, অফিস থেকে বাড়িতে ফেরার পর আমার 2 ছেলে আর মেয়ে যখন বাবা বাবা বলে আমায় ঘিরে ধরে, কি যে আত্মতৃপ্তি হয় ভায়া, সে আমি তোমায় বুঝিয়ে বলতে পারবো না। এরপর লজেন্স অথবা ললিপপ যখন ধরিয়ে দিই তাদের হাতে, তখন কচি কচি মুখগুলোতে খুশি যেন উপচে পড়ে। সেদিকে তাকিয়ে যেন মনে মনে স্বর্গ সুখ অনুভব করি। সোমলতা যখন চেঁচায়, তখন শ্যামসুন্দর বাবুর এই সব কথাগুলোই সোমেশ্বরের মনের মধ্যে পাক খেতে থাকে। তিনি মৃদু মৃদু হাসেন নিজের মনেই। সেটা লক্ষ্য করে সোমলতা আরও রেগে ওঠে। তাদের ঘরে তখন কাকচিল বসতে পায় না বটে, কিন্তু প্রতিবেশীরা উকি ঝুঁকি মারে। সোমেশ্বরের অবশ্য সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি যেন এক প্রকার ধরেই নিয়েছেন যে সারাদিন গ্যাসের উনুনের তাপে তেল কালি মেখে রান্না করতে করতে আর প্রতিদিনের একঘেয়ে রুটিন সামলাতে সামলাতে তার মতো স্বল্প রোজগেরে স্বামীর বউরা হতাশাগ্রস্ত হয়ে এরকমই রণচণ্ডী মূর্তি ধারণ করেন। এটাই স্বাভাবিক। এর মধ্যে অস্বাভাবিকতা তেমন কিছুই নেই। বিয়ের দিন 15 পর সোমেশ্বর সোমলতাকে নিয়ে পুরী বেড়াতে গিয়েছিল। সমুদ্রে নেমে ঢেউয়ের মধ্যে জলকেলি করার স্বাদ হয়েছিল সোমলতার। কিন্তু সমুদ্রের ওই পাহাড় প্রমাণ উঁচু উঁচু ঢেউ দেখলেই সোমেশ্বরের প্রচণ্ড ভয় করে। মনে হয় তার নিঃশ্বাস বুঝি বন্ধ হয়ে আসছে।
তাই অন্য সব দম্পতিরা পরস্পরের কোমর জড়িয়ে সমুদ্রে নেমে যখন হাহাহিহি করে হেসেছে, তখন পাংশু মুখে দূরে দাঁড়িয়ে মনে মনে হাত জোর করে স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে সোমেশ্বর। সোমলতা চোয়াল শক্ত করে স্বামীর পাশে দাঁড়িয়ে মনে মনে বলেছে, তুমি শুধু হোটেলের রুমে চলো একবার। কথার তীর ছুঁড়ে ছুঁড়ে আজ যদি আমি তোমাকে ক্ষত বিক্ষত করে পরাস্ত করতে না পেরেছি, তবে আমার নামও সোমলতা নয়। কিন্তু প্রতিপক্ষ যদি মুখে তালাচাবি এঁটে বসে থাকে, তবে তো ঝগড়া করেও সুখ নেই। কাজে কাজে খানিকক্ষণ চিৎকার চেঁচামেচি করে ক্লান্ত হয়ে অবশেষে মুখ বন্ধ করে সোমলতা ঘুমানোর চেষ্টা করেছে। খুব ভয়ে ভয়ে বউয়ের কপালে হাত রেখেছে সোমেশ্বর। থেমে থেমে বলেছে, ঘুমালে নাকি লতা? সোমলতা বলেছে, সোমলতা বুঝেছে এত গালমন্দ করার পরেও লোকটা তাকে সোহাগ করতে চাইছে। সোমলতা আপত্তি জানায়নি। স্বামীর এই সোহাগটুকুই উপভোগ করে সোমলতা। সোমলতার বাবার অফিসেই কাজ করতেন সোমেশ্বর মুখার্জি। সোমলতার বাবা দীপক গাঙ্গুলি কি যে দেখেছিলেন সোমেশ্বরের মধ্যে, সেটা ভেবে প্রথম প্রথম অবাক হতো সোমলতা। কিছুদিন পরে অবশ্য সবটাই পরিষ্কার হয়ে গেছে। সোমেশ্বরের মা বাপ নেই, বলতে গেলে মাথার ওপর কোনো গুরুজনই নেই। সোমেশ্বর যাকে বলে আক্ষরিক অর্থেই অভিভাবক। তাই বরপণ দেবার কোনো বালাই নেই। এত সহজে বিনাপণে যদি মেয়ের বিয়ে সেরে ফেলা যায়, তাহলে সে সুযোগ বুদ্ধিমান দীপক বাবুর পক্ষে হাতছাড়া না করাই স্বাভাবিক। সোমলতা এভাবেই ভেবেছে। ছোট বোন কুহেলিকার বিয়ের সময় তার গায়ের গহনা এবং তাকে দেওয়া দান সামগ্রী দেখে আড়ালে চোখের জল ফেলেছে সোমলতা। শুধু কি তাই, শ্বশুর বাড়ি থেকে কুহেলিকার জন্য যে গায়ে হলুদের তত্ত্ব পাঠানো হয়েছিল, সেটা দেখে তো সোমলতার চোখ ছানা পড়া হয়ে গিয়েছিল। কুহেলিকার জন্য 4খানা সিল্কের শাড়ি, বেনারসি ছাড়াও খান পাঁচেক দামি দামি তাঁতের শাড়ি নিয়ে ঢুকেছিল কুহেলিকার মামা শ্বশুর। কি বিরাট সাইজের রুই মাছ থেকে শুরু করে কি ভালো ভালো সব নমস্কারই পাঠানো হয়েছিল। নিজের বিয়ের গায়ে হলুদের তত্ত্বের কথা মনে পড়ে লজ্জায় মরে যাচ্ছিল সোমলতা। তার মা, বাবা, দাদা আর বোনের জন্য শুধু কাপড় জামা পাঠিয়েছিল সোমেশ্বর। তাও সে তেমন আহামরি কিছু নয়। সোমলতার মাসি, পিসি আর কাকির জন্য কিছুই পাঠানো হয়নি। সোমলতার জন্যই বা কি পাঠিয়েছিল সোমেশ্বর? একটা কম দামের বেনারসি আর 2টো তাঁতের শাড়ি। রুই মাছটাও বেশ ছোটোখাটো ছিল। আজ বোনের শ্বশুর বাড়ি থেকে পাঠানো তত্ত্ব দেখে তাদের প্রশংসা করার ছলে সোমলতার বাপের বাড়ির আত্মীয়রা কি প্রকারান্তরে সোমেশ্বরকে ছোট করতে চাইছে? তাও তো ঠিক। কম দিন তো সংসার করছে না সোমলতা তার স্বামীর সাথে। 2 বছর তো হলো। লোকটা যে কি অতিমাত্রায় কৃপণ, সে কথা কি সোমলতা নিজেও জানে না? বাড়িতে অতিথি এলে তাকে রীতিমতো ধাক্কা দিয়ে বাজারে পাঠাতে হয়। তারপরেও কি নিয়ে আসে মানুষটা? খাসির মাংস আনতে বললে চিকেন কিনে আনে সোমেশ্বর, তাও পরিমাণে এত কম যে কার পাতে কিভাবে কতটুকু দেবে ভেবে কুল পায় না সোমলতা। তবু এত কিছুর পরেও বিয়ের 8 মাস যেতে না যেতেই রিন্টু এসেছিল সোমলতার পেটে। সোমলতা তাতেও ফুঁসে উঠেছিল। বলেছিল, এখনই বাপ না হলে চলছিল না বুঝি? সোমেশ্বর বলেছিল, এভাবে বলো না সোমলতা। কত লোক, কত ডাক্তার দেখিয়ে ঠাকুরের থানে গিয়ে মাথা কুটে মরে গেলেও সন্তান সুখ পায় না। এ হলো ঈশ্বরের আশীর্বাদ। তার কৃপা না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। সোমলতা বলেছিল, হ্যাঁ জানি তো, আমার প্রতি তো তার করুণার শেষ নেই। সেজন্যই তো তিনি আমার কপালে এমন একটা ঘরে হাভাতে লোক জুটিয়ে দিয়েছেন। সবাই যখন কুহেলিকার শ্বশুর বাড়ি থেকে পাঠানো তত্ত্ব দেখতে ব্যস্ত, তখন নিঃশব্দে সেখান থেকে উঠে এসেছে সোমলতা। সোমলতার মা হেমলতার চোখ অবশ্য কিছুই এড়িয়ে যায়নি। সোমলতাকে আড়ালে বসে কাঁদতে দেখে তিনি বলেছিলেন, ওরে লতা, সোমেশ্বরের মতো ছেলেই হয় না। সংসারে স্বামীর ভালোবাসা পাওয়াই হলো আসল কথা, বাকি সব তুচ্ছ। তার উপর তুই হলি তোর সংসারে একচ্ছত্র অধিপতি। শাশুড়ি ননদের বালাই নেই, যেমন খুশি থাকবি। বুড়ো শ্বশুর শাশুড়ির শরীরের কথা চিন্তা করে তোকে কাজকলা সেদ্ধ খেয়ে থাকতে হবে না। সোমলতা কান্না জড়ানো গলায় বলেছিল, কোন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না শুনি? তেমন লোকের সংখ্যা তো হাতে গোনা 2-4টে। বাবা কি তোমাকে ভালোবাসেন না? নাকি দাদা বিয়ের পর বৌদিকে দূর দূর করবে? আর খাওয়ার কথাই যদি তুললে মা, তাহলে বলি শোনো,
উনি তো মাসে 1.5 কিলোর বেশি তেল কিনতেই চান না, তাই আমাকে সেদ্ধ পক্ক খেয়েই থাকতে হয়। মন্ডা মিঠাই আমার কপালে জোটে না। আর রইল বাকি একচ্ছত্র অধীশ্বরী হওয়া, তাও হয়েছি বটে। বাড়িতে একটা কাজের লোক পর্যন্ত নেই যে বাসন বেশি পড়েছে বলে আমাকে 2-4 কথা শুনিয়ে দেবে। নিজের ঘরে নিজেকেই পরিষ্কার করতে হয়। আজ খাটের তলাটা মুছে দিও তো মায়া, বললে মায়াদির মতো কারো মুছামটা খেয়ে তোমার মতো আমাকে বিড়ম্বনায় পড়তে হয় না। শ্বশুরও নেই, আর তার সম্পত্তির দখলদারি করার ব্যবস্থাও আমি আসার আগেই তিনি মিটিয়ে ফেলেছেন। নিজের ঘরের সুখ পেতে চাইলে না খেয়ে না দে শখ আহ্লাদ সব শিখেই তুলে তিল তিল করে সঞ্চয় করতে হবে। তোমার ছোট মেয়ে তো শ্বশুরের তেতলা বাড়িতে গিয়ে উঠছে, কিন্তু ওই শাশুড়ির সেবা করতে হবে, বড় কষ্ট। সোমলতার বাবা সে সময় তার ঘরের দিকে আসছিলেন। বড় মেয়ের গলা পেয়ে থমকে দাঁড়িয়ে সব কথাই শুনেছেন আর ভেবেছেন, মানুষ যে কেন হিসেবের খাতায় তার লোকসানটুকুই কেবল দেখতে পায়, লাভের অংশটা কেন যে কারো চোখে পড়ে না। সোমেশ্বরের অতীত জীবনের সব গল্প সোমলতা তার কাছ থেকে শুনেছিল। সেসব শোনার পর মানুষটার বিচার বুদ্ধির ওপর তার যে এতটুকু আস্থা জন্মায়নি সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শাশুড়ির ছবি দেখেছে সোমলতা। শাশুড়ির গা ভরা যথেষ্ট গহনা ছিল, কিন্তু একটি 3 ভরির হার ছাড়া কোনো কিছুই পায়নি সোমলতা। ওই হার দিয়ে সোমেশ্বরের মামা তাকে আশীর্বাদ করেছিলেন, কিন্তু তার বাকি সব গহনা কোথায় গেল? শাশুড়ির গলার চিক, হাসুলি হার, মটরমালা, হাতের চূড়, বালা, বাউটি চুড়ি এসব ফ্রেমে বাঁধানো ছবিতে শাশুড়ির গায়ে দেখেছে সোমলতা। মাকে গিয়ে সেসব বলতেই হেমলতা তাকে বলল, জামাইকে কথাটা জিজ্ঞাসা করিস মা, সে তো আর এমন ছেলে নয় যে নেশা করে অথবা জুয়া খেলে সেসব উড়িয়ে দিয়েছে। নিশ্চয়ই তোর মামা শ্বশুরের কাছেই সেসব জমা আছে। তিনি বেঁচে থাকতে থাকতে সেসব তোর বাসায় নিয়ে আসার ব্যবস্থা কর। মায়ের কথা সোমেশ্বরকে এসে বলেছিল সোমলতা। স্ত্রীর কথা শুনে লজ্জায় অধবদন হয়ে বসেছিল সোমেশ্বর। তারপর বলেছিল, সেটা বোধহয় সম্ভব হবে না লতা। সোমলতা নাছোড়বান্দা, কেন সম্ভব হবে না কেন? তোমার মামার কাছেই তো আছে সেসব। তিনি হয়তো বলবেন, বাবার টাকা পয়সা তোমার ভরণ পোষণ আর লেখাপড়া চালানোর জন্য খরচ হয়ে গেছে, কিন্তু মায়ের গহনা তো তিনি ফেরত দিতে বাধ্য। সোমেশ্বর বলেছিল, না লতা, সেসব কি তার কাছে আর আছে যে তিনি আমায় তা ফেরত দেবেন? সোমলতার কান্না পাচ্ছিল। বলল, নেই মানে? বলো, তোমাকে বোকা পেয়ে তিনি সেসব ঠকিয়ে নিয়ে নিতে চাইছেন। সোমেশ্বর বলল, এভাবে বলো না লতা, মামা গুরুজন। তীব্র বিরক্তিসূচক একটা শব্দ করে সোমেশ্বরের পাশ থেকে উঠে গিয়েছিল সোমলতা। মেঝেতে মাদুর বিছিয়ে বালিশ নিয়ে তার ওপরে সেদিন শুয়ে পড়েছিল। সোমেশ্বর চুপ করে চেয়ে চেয়ে সব দেখেছিল। আগ বাড়িয়ে সোমলতাকে আর কিছু বোঝানোর চেষ্টা করেনি। সোমেশ্বর জানে, কথায় কথা বাড়ে, ক্ষোভ প্রশমিত হয় না। সোমেশ্বর বোঝে লতার হিসেব একেবারে মেলেনি, তাই তো সে এতটা বেহিসেবিভাবে উত্তেজিত হয়ে উঠেছে। আসলে মাথার ওপর থেকে গুরুজনের ছায়া নাবালক অবস্থাতেই হঠাৎ করে উধাও হয়ে গেলে অনেক হিসেবই যে মেলে না। খুব ছোটবেলায় স্কুলে পড়ার সময় প্রথমে মাকে হারিয়েছিল সোমেশ্বর, আর স্কুল পাশ করার পর বাবাও মারা গেলেন। সোমেশ্বর চলে এলো তার মামার বাড়িতে। আসার সময় গ্রামে নিজের একটা ঘর আর যা কিছু জমি জমা তিনি পৈতৃক সূত্রে পেয়েছিলেন তার সবটাই নামমাত্র দামে বেচে দিয়েছিলেন তার কাকাকে। বলাই বাহুল্য, সেই টাকা পুরোটাই তার মামাই গুনে গেঁথে নিয়েছিলেন। সোমেশ্বর তার বাবা মায়ের সাথে কলকাতায় বাড়ি ভাড়া করে থাকত, কারণ তার বাবা কলকাতার অফিসে চাকরি করতেন। গ্রামের জমি জমা সম্পত্তির ব্যাপারে তার কোনো ধারণা থাকার কথা নয়, তাই মামা কাকার সিদ্ধান্ত মেনে নিতে সে বাধ্য হয়েছিল। বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা, লাইফ ইন্স্যুরেন্সের সঞ্চয়, মায়ের গহনার বাক্স সবই ছিল মামার জিম্মায়। মামা যে তাকে কলেজে ভর্তি করেছিল এতেই সোমেশ্বর কৃতার্থ হয়ে গিয়েছিল। কলেজ পাশ করেও বসেছিল সোমেশ্বর। 90-এর দশকে কম্পিউটারের আমদানি হয়েছে, কাজেই সেই বিষয়টি খানিক রপ্ত না করলে চাকরি পাওয়া মুশকিল। মামা সোমেশ্বরকে সে টাকাও দিয়েছিলেন, কিন্তু তার পরিবর্তে সোমেশ্বরকে বেশ খানিকটা ক্ষতি স্বীকার করতে হয়েছিল। মামার বড় মেয়ে সুদেষ্ণার জন্য তখন পাত্র খোঁজা হচ্ছিল, কিন্তু কিছুতেই একটি পাত্র ঠিক করা যাচ্ছিল না। কখনো পাত্রী পছন্দ হয় না, তো আবার কখনো দেখা যায় যে পাত্র সুদেষ্ণার উপযুক্ত নয়।
অবশেষে প্রচুর টালবাহানার পর সরকারি চাকুরে এক পাত্র ঠিক হলো, কিন্তু তাদের দেনা পাওনা অনেক। 15 ভরি সোনা, আসবাবপত্র, টিভি, ফ্রিজ, এমনকি বরপণ হিসেবে তার বৌভাতের খরচ বাবদ 20,000 টাকাও দাবি করলো। পাত্রটি অত্যন্ত সুপুরুষ, সুদেষ্ণার বেশ মনে ধরেছে। কিন্তু তাদের চাহিদার কথা চিন্তা করে মামা ভাবলেন এই সম্বন্ধ তিনি ভেঙে দেবেন, কারণ তার আরও একটি মেয়ে এবং স্কুল পড়ুয়া একটি ছেলেও আছে। বড় মেয়ের জন্য তো গোটা পরিবারকে তিনি পথে বসাতে পারেন না। সুদেষ্ণা একেবারে মনমরা হয়ে গেল। একে তো সম্বন্ধ ভেস্তে যাবার দুঃখ, তার ওপর সেই এক রুটিন শুরু হবে তার জীবনে। পরের রবিবার থেকে মুখে রং মেখে তাকে পাত্রপক্ষের সামনে আবারও বসতে হবে। সোমেশ্বর তার সদু দিদির মুখ দেখে সবটাই বুঝতে পারছিল। সোমেশ্বর আরও একটি কারণে সংকুচিত এবং বিব্রত বোধ করছিল। এই পরিস্থিতিতে কি করে যে সোমেশ্বর তার জীবিকা অর্জনের ব্যবস্থা করার নিমিত্ত মামার কাছে কম্পিউটার প্রশিক্ষণের টাকা চেয়ে বসবে, সেটাই সে ভেবে পাচ্ছিল না। অবশেষে মামা নিজেই সোমেশ্বরকে ডেকে কথাটা বললেন। আমি একটা কথা ভেবে দেখলাম বাবা সোম, টাকা পয়সা খরচ করার জন্যই। রেখে দিয়ে কি লাভ বলো, যদি সেটা প্রয়োজনের সময় কোনো কাজেই না লাগলো? সোমেশ্বর আশার আলো দেখতে পেয়েছিল। বলল, মামা, আমি ভাবছিলাম একটা কম্পিউটার কোর্সে ভর্তি হব, না হলে চাকরি পাওয়া মুশকিল। সোমেশ্বরের মামা বলল, সব হবে, সেজন্যই তো তোমাকে ডেকেছি। তোমার কম্পিউটার শেখার ব্যবস্থাও করব, আর আমার সদু মায়ের বিয়ের ব্যবস্থাও হয়ে যাবে। শুধু তোমাকে একটা কথা দিতে হবে বাবা, তোমার মায়ের গহনা অথবা তোমার বাবার টাকা করি তুমি আমার কাছে আর কখনো ফেরত চাইতে পারবে না। কেন জানি সোমেশ্বরের সেদিন মনে হয়েছিল এই হিসেবটাই বুঝি তুলনামূলকভাবে পাকা হলো। তারও কম্পিউটার শেখার ব্যবস্থা হলো, আর ওদিকে তার সদু দিদির হারিয়ে যাওয়া মুখের হাসিটাও ফেরত পাওয়া গেল। কিন্তু এখন যে কোন কাজটা অধিক জরুরি সেটাই সোমেশ্বর ঠিক করে উঠতে পারছিলেন না। মাসিক ইনস্টলমেন্টে কিছু টাকা দিয়ে স্ত্রীর জন্য গহনা গড়িয়ে দেওয়া জরুরি, নাকি অমল শিকদার কুদঘাটে যে 2.5 কাঠা জমির সন্ধান তাকে দিয়েছেন, প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে সেটাই জয়মা বলে কিনে নেবেন, তারপর লোন করে আর পেট মেরে মাসে মাসে কিছু কিছু করে টাকা জমিয়ে 2খানা ঘর তুলবেন। এই সব ভেবে ভেবে সোমেশ্বর প্রায় সারা রাত 2 চোখের পাতা এক করতে পারলেন না। ভোরের দিকে তার চোখটা একটু লেগে এসেছিল। বাড়িওয়ালার ঘরে রেডিও চালানোর শব্দে তার ঘুম ভাঙল। রেডিও বলতে সেটা অবশ্য বাড়িওয়ালা বাণীব্রত গাঙ্গুলির স্ত্রীর কণ্ঠস্বর। হরিদেবপুরের এই গাঙ্গুলি বাড়ির আশেপাশের লোকেরা রসিকতা করে এমনটাই বলে থাকেন। বাণীব্রত গাঙ্গুলি এবং তার স্ত্রী দুজনেরই বিশাল বপু। বেল্টের ওপর বাণীব্রত বাবুর ভুঁড়ি উপচে পড়ে, স্ত্রীও তথৈবচ। ভুঁড়ির মতোই তাদের মুখের চেহারা। ঘরের কাজ নিয়ে তাদের বিরাট সমস্যা, কিন্তু কিছুতেই 2টি কাজের লোক তারা রাখতে চান না। কোনো কারণে একজন কামাই করলে বিকল্প ব্যবস্থা তিনি করেননি। হিসেব করে সংসার খরচ করেন। ছেলে ডাক্তারি পড়ছে। সাধারণ মধ্যবিত্ত পরিবারে ছেলেকে মানুষ করতে গেলে হিসেবের খরচে একটু রাশ টেনে তো চলতেই হবে। সকালে কাজের মাসি না এলেই গাঙ্গুলি বৌদির কণ্ঠস্বর কতকটা জোরে চালানো রেডিওর ভলিউমের মতো শোনায়। শনিবারের বারবেলার কোনো নাটক ভুল করে ভোরবেলাতে সম্প্রচারিত হচ্ছে বলে মনে হয়। ঘুম ভাঙতে সোমেশ্বর দেখলেন ঘড়িতে 7টা বেজে গেছে। সোমলতা তখনও ঠ্যাং ছড়িয়ে ঘুমোচ্ছে। বাণীব্রত বাবুর স্ত্রী মধুর স্বরে চেঁচাচ্ছেন, যাও গতরটা একটু নাড়াও। সোনামণি আজ আর কাজে আসবে না, বাগান থেকে গোটা কত কলা পাতা কেটে নিয়ে এসো। সৃষ্টির বাসন পড়ে আছে কলতলায়, ওগুলো সব মাজবো, তারপর তোমার জন্য ভাত বসাবো। তাহলে তো আজ আর খেয়ে দিয়ে অফিস বেরোতে হবে না। কলা পাতায় আজ তোমাকে খেয়ে নিতে হবে। হাঁড়ি ধুয়ে আমি ভাত আর ভাতের মধ্যেই ন্যাকড়া করে ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি, সঙ্গে একটু আলু ভাতেও নুন তেল দিয়ে মেখে দেব। এর বেশি আশা করলে না খেয়ে বেরোতে হবে। বাণীব্রত বাবুর গলা পাওয়া গেল, ওতেই হবে গিন্নি, ওতেই হবে। তোমার হাতে ডাল আর আলু সেদ্ধই আমার কাছে অমৃত। সোমলতা স্বামীর দিকে পিটপিট করে তাকালো। তার বাড়িতে কাজের লোক নেই ঠিক কথা, কিন্তু সোমেশ্বর রাতে শুতে আসার আগে নিজের হাতে সব বাসন কোসন ধুয়ে রাখে। সকালে ঘুম থেকে ওঠার পর কি কম কাজ করে নাকি? চাল ধোয়া থেকে শুরু করে বাজার করে নিয়ে আসার পর শাক ধুয়ে মাছটা পর্যন্ত ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখে। শিল নোড়া পেতে মিহি করে মশলা বাটে। টিফিনে রুটির আটা মেখে দেয়। বিশেষ করে রিন্টু পেটে আসার পর থেকে তার যত্ন আরও বেড়েছে। সোমেশ্বর বউকে বলল,
তুমি রাগ করো না গো, মনের মধ্যে দুঃখ পুষেও রেখো না। এ সময় হাসি খুশি না থাকলে আমাদের বাচ্চার যদি হার্টের দোষ হয়ে যায়। মনে মনে একটু খুশি হলেও সেটা চেপে রেখে সোমলতা বলল, আজ অফিস থেকে ফেরার সময় কয়েকটা ঝাল ঝাল আলুর চপ নিয়ে আসবে, আর রবিবার দিন আমাকে ভেটকি মাছের কাটা চচ্চড়ি বানিয়ে খাওয়াতে হবে। সোমেশ্বরের বোন বা দিদি ছিল না, তাই ছোটবেলাতেই মায়ের পায়ে পায়ে ঘুরে সোমেশ্বর অনেক রান্নাই শিখেছে। কিন্তু এসব রান্নায় একটু তেল বেশি লাগে, তা লাগুক। সোমেশ্বর মনে মনে হিসেব করে দেখল, কাল রাতে গয়নার কথা তুলে সোমলতা যা মাথা গরম করছিল তার তুলনায় এ আর বেশি কথা কি। ঠোঁটের কোণে সোমেশ্বর মৃদু হেসে বলল, তথাস্তু। মেয়ের বাড়িতে আসতে চান না হেমলতা। তার কেবলই মনে হতো, কে জানে মেয়ের কোন অযত্ন তার চোখে পড়ে, আর সেই নিয়ে তিল থেকে তাল হয়। মেজ বোন বনলতার মেয়ের ক্ষেত্রে তেমন হতে দেখেছেন কিছুদিন আগেই। বিনু তার মেয়ে টুম্পার বিয়ের 1 মাস পরেই মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিল। টুম্পার বিয়ে হয়েছিল মুর্শিদাবাদে। বিনু ভেবেছিল মেয়েকেও দেখে আসা হবে, আর সেই তালে ঐতিহাসিক জায়গা মুর্শিদাবাদ সেটাও ঘুরে আসা যাবে। যাকে বলে একেবারে হ্রদ দেখা আর কলা বেচা দুইই হবে। সেখানে গিয়ে বনলতা দেখেছিল মেয়ে ছাই সাবান দিয়ে কলতলায় হাঁড়ি করা নিয়ে এক মনে ডলে যাচ্ছে। তা দেখেই বনলতার টিকনি একেবারে গরম হয়ে গিয়েছিল। মেয়েকে তিনি কখনো 1 গ্লাস জল গড়িয়ে খেতে দেননি। সেই মেয়ে কিনা বিয়ের 1 মাস পার না হতেই হাতের মধ্যে ছাই মেখে বসে আছে। জামাই তো মোটেই ফেলনা নয়, সে একজন কলেজের প্রফেসর। আসলে সমস্তটাই ওই শাশুড়ি ঠাকুরনের বদমাইশি। এদেরকে যে কি করে জব্দ করতে হয় তা বনলতাও জানে। মেয়েকে দেখে মনে মনে রেগে গেলেও তখন সে মুখ খুলল না। ধীরে সুস্থে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে সোফায় বসে বনলতা বলল, ভাবছি বেয়ান, মেয়েকে কটা দিন নিজের কাছে নিয়ে গিয়ে রাখবো। টুম্পার শাশুড়ি ঠোঁট বেঁকিয়ে বলেছিল, সে বেয়ান আপনার মেয়ে, যতদিন খুশি রেখে দেবেন নিজের কাছে। তবে কি না ওই কথাটা জানেন তো, পুরুষ মানুষের মন যে পাত্রে যেমন। আমার মামি শাশুড়ি ছোট দাউরের ছোট মেয়ে এখানেই স্কুলে চাকরি করে। রাস্তাঘাটে ছেলের সাথে দেখা টাকা হলে কথা টথাও হয়। সেদিন তো একেবারে সিনেমা টিকিট কেটে নিয়ে বাড়িতে উপস্থিত হয়েছিল। 3 জন মিলে একসাথে সিনেমাও দেখতে গেল। সেটা নাকি তার ওই চাকরি পাবার ট্রিট। কে জানে, আমার বাপু মেয়েটাকে তেমন সুবিধের লাগে না। বউ বাড়িতে নেই দেখলে তার আনাগোনা আরও বাড়তে পারে। ছেলে তো আর নাবালক নয় যে আমি তাকে চোখে চোখে রাখবো। আমি বাপু অত রেখে রেখে মানুষের সাথে কথাও কইতে পারি না, আর চুপি চুপি কারো বুকে ছুরিও বসাতে পারি না। এবার আপনি ভেবে দেখুন কি করবেন। বলেই উঠে দাঁড়িয়েছিল টুম্পার শাশুড়ি। চিৎকার করে টুম্পাকে ডেকে বলেছিল, তোমার মা বাবাকে আরও 1 কাপ চা দিও বৌমা, যা উত্তুরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে মনে হয়। চোখের কোণ দিয়ে একবার বনলতাকে দেখে নিয়ে বললেন, এই ঠান্ডা পড়লেই বিনতি পোড়ার মুখের কামাই শুরু হয়। টুম্পা তাড়াতাড়ি মায়ের জন্য চা নিয়ে এসেছিল। মায়ের রক্তিম মুখ দেখে মাকে কিছু জিজ্ঞাসা করতে তার সাহস হলো না। বাবাকে বলল, কি হয়েছে বাবা? মা নিশ্চয়ই এখানে এসেই শাশুড়ির সাথে বাঁধিয়ে বসেছে। টুম্পার বাবা বলল, ওই যে তোকে বাসন মাজতে দেখেছে, তাতেই তোর মায়ের মাথা গরম হয়ে গেছে। বলেই স্ত্রীর দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, মেয়েকে কি বিধবার মতো বাপের বাড়িতে সারা জীবন বসিয়ে রাখবে বনলতা? তাকে তার সংসার বুঝে নিতে দেবে না? টুম্পা বলেছিল, মা তুমিও না পারো বটে, একটু ধৈর্য রাখবে তো। এত তাড়াহুড়ো করে কি সংসারে সবাইকে বাগে আনা যায়? বনলতা চোখে আঁচল চাপা দিয়ে বলেছিলেন, তুই জামাইকে নিয়ে আলাদা হয়ে যা। এই রকম দজ্জাল শাশুড়ির সাথে থাকলে তুই কি আর বাঁচবি মা? টুম্পা বলল, নিজের বাবা মাকে ফেলে তোমার জামাই আলাদা হবে না মা, আর আমিও সেটা বলতে পারবো না। নতুন জায়গায় এসে মানিয়ে নিতে, নিজের অধিকার প্রতিষ্ঠা করতে একটু সময় লাগে মা। আর আমি যদি আলাদা হয়ে যাই তাতে কিন্তু লোকে তোমারই বদনাম করবে, বলবে মা এসে সংসার আলাদা করে দিল। তোমার জামাই বলছিল আর একজন কাজের লোকের ব্যবস্থা তিনি করবেন। তুমি শুধু মুধু হইচই করে আমার জীবনটাকে এলোমেলো করে দিও না মা। বনলতা বঞ্ঝির বিয়ের সময় বোনের বাড়ি এসে বলেছিল, জীবনের সার কথা বুঝলাম রে হেমলতা। বিয়ের পর মেয়ে সত্যিই পর হয়ে যায় রে। মেয়ের বিয়ের পর তার বাড়িতে না যাওয়াই ভালো। কি দেখতে কি দেখবি, তাই দেখে কি বলে ফেলবি, তখনই মেয়ে তোকেই দুষবে। ওই যে কথায় বলে না,
যার জন্য করি চুরি সেই বলে চোর। তবু এক প্রকার স্বামীর জোর জবরদস্তির জন্যই সন্তান সম্ভবা মেয়েকে দেখতে এলেন হেমলতা। আর মেয়ের বাড়ি এসে তিনি যা দেখলেন তাতে তার চোখ একেবারে জুড়িয়ে গেল। সোমলতা খাটের ওপর বসে টিভি দেখতে দেখতে এক থালা ফল খাচ্ছে। নানা রকম ফল, আপেল, বেদানা, পাকা পেঁপে, সবেদা, মৌসুম্বি, কলা, আঙুর। সদর দরজা ভেজানো ছিল, অল্প ধাক্কা দিতেই খুলে গেছিল। তিনি তো দেখে একেবারে যাকে বলে বাক্যহারা। রান্নাঘরে শিল নোড়া দিয়ে মশলা পেশার শব্দ শুনতে পাচ্ছিলেন তিনি। ভাবলেন, মেয়ে কি তবে বাড়িতে কাজের লোক রেখেছে? মেয়ে দরজার ফাঁকে মায়ের স্তম্ভিত দুই চোখ দেখতে পেয়ে বলল, এসো মা, ঘরে এসো, বাবা আসেননি? হেমলতা ঘরে ঢুকে বললেন, এসেছে। বলেই দেখলেন হাসি মুখে জামাই ঢুকলো ঘরে। জামাইয়ের হাতে জিরে আর লঙ্কা মাখা। সে বলল, বসুন মা, আজ এখান থেকে দুটো ভাত খেয়ে যাবেন তো? হেমলতা বললেন, তুমি রান্না করছিলে বাবা? সোমেশ্বর বলল, মেয়েরাই সর্বদা রান্না করবে এই এক পেশে হিসেবটা আমার ভালো লাগে না মা। আমি তাকে আজ রান্না করে খাওয়াবো। সে আমার কাছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি খেতে চেয়েছে, একটু খাসির মাংস নিয়ে এসেছি। রোজ রোজ তো আর ভালো মন্দ রেঁধে তাকে খাওয়াতে পারি না, তবু চেষ্টা করি মাঝে মাঝে যাতে একটু মুখ বদলানো যায়। বলেই রান্নাঘরে ঢুকলো সোমেশ্বর শ্বশুর শাশুড়ির জন্য চা বসাতে। হেমলতা তৃপ্তি করে চাটুকু খেয়ে বললেন, এখানে এসেছিলাম বাচ্চা নেওয়া অবধি মেয়েটাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখবো বলে, কিন্তু এখন ভাবছি আমার বাকি দুই ছেলে মেয়ের খেয়াল রাখতে গিয়ে তোমার মতো এতটা যত্ন বড় মেয়েকে করতে পারবো কিনা। সোমেশ্বরের বাবা বলতেন, লজ্জা হলো নারীর ভূষণ, পুরুষ মানুষকে নাকি লজ্জা পেতে নেই। বাবার কথাটা সেই মুহূর্তে ভুলে গিয়েছিল সোমেশ্বর। শাশুড়ি তার প্রশংসা করছে বটে, কিন্তু বাইরের লোকে যে তাকে নিয়ে আড়ালে স্ত্রৈণ বলে হাসাহাসি করে তাকে তিনি জানেন না। হয়তো সেই সব লোকগুলোই আবার তাদের নিজেদের মেয়ের জন্য এই রকমই একজনকে স্বামী হিসেবে প্রার্থনা করে। জীবনের হিসেব বড় বিচিত্র। ছোট মেয়ে কুহেলিকার বিয়েতে নিমন্ত্রণ করতে এসে মা বারবার করে সোমলতাকে বলে দিয়েছিলেন, বিয়ের আগের দিন সকালে চলে আসিস লতা, জানিসই তো এও স্ত্রীর কত রকম কাজ থাকে। সোমলতা বলেছিল, সোনা পিসি, হিরু পিসি, বড় মামিমা, বিধু মাসি, বিনু মাসি সকলে তো আসছেন মা, তাছাড়া পাশের বাড়ি জেঠিমা বৌদিরা তারাও তো থাকছেন। হেমলতা বললেন, তারা সবাই আর তুই এক হলি বুঝি? এ হলো তোর নিজের বোনের বিয়ে, প্রথম থেকে সব কাজে কর্মে থাকতে ইচ্ছে করবে না তোর? সোমলতা বলল, ইচ্ছে তো করে মা, খুব ইচ্ছে করে, কিন্তু তোমার জামাই কি অতদিন গিয়ে থাকতে চাইবে? তিনি তো একটা দিন অফিস কামাই করতেই চান না। অফিসের কাজের বাহানা দেখে সোমেশ্বর বলেছিল, শালি সাহেবার বিয়ে বলে কথা, যাব তো বটেই, তবে অফিস থেকে ফিরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর যাব। চিন্তা করো না লতা, একটা দিন 4টে সাড়ে 4টের মধ্যে অফিস থেকে বলে কই আমি ঠিক বেরিয়ে পড়তে পারবো। তারপর হরিদেবপুর থেকে বিজয়গড় যেতে কতক্ষণই বা লাগবে? সোমলতা বিরক্ত হয়ে বলেছিল, নিজেকে তুমি কি ভাবো বলো তো? তুমি 2টো দিন অফিসে না গেলে অচল হয়ে যাবে সব, তোমাকে ছাড়া সবাই চোখে অন্ধকার দেখবে সেখানে, তুমি ঠিক এটাই ভাবো তো? সোমলতার কথা শুনে সোমেশ্বর এতটুকু বিরক্ত হলেন না। ও মা, তা হবে কেন? আমার তো মনে হয় আমি ছাড়া সবাই সেখানে মস্ত কাজের মানুষ, আর আমাকে ছাড়া কে যে চোখে অন্ধকার দেখে সেটা কি আমি জানি না? বলে ঈষৎ আদরের ভঙ্গিতে সোমলতার গালে আঙুল ছোঁয়ালেন সোমেশ্বর। সোমলতা আদুরে গলায় অভিমান ফুটিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, সেজন্যই তো তুমি আমাকে বাপের বাড়িতে একলাটি পাঠিয়ে দিচ্ছ। সোমেশ্বর আসলে এড়িয়ে যেতে চাইছিল। সে জানে ঢাকুরিয়াতে মস্ত এক ব্যবসায়ী পরিবারে বিয়ে হচ্ছে কুহেলিকার। সে জায়গায় সোমেশ্বর কিনা চালচুলোহীন বেসরকারি অফিসের সামান্য একজন চাকুরে। অফিসে ঢোকার মুখে সিকিউরিটি গার্ড সোমেশ্বরকে সেলাম সাহেব বলে বটে, কিন্তু বিয়ে বাড়ির আত্মীয় সমাবেশে সোমেশ্বরের ওই অ্যাকাউন্টেন্ট পদমর্যাদাও বেশ মলিন দেখাবে। তাই যতটা দেরি করে পৌঁছানো যায় ততই ভালো। তুলনামূলক হিসেবে কখনো কখনো সফলতারও যে অসংখ্য ছিদ্র বের হয়ে আসে, আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়। মা আর তার 2 বছর পরেই বাবা যখন চলে গেলেন, তখন থেকে নিজেকে বড্ড একা লাগে সোমেশ্বরের। মামা মামি মামাতো ভাই বোনেরা সবাই থেকেও তিনি যেন বড্ড একা। মামির কাছে কি মায়ের মতো আবদার করা যায়? ভয় করত সোমেশ্বরের, খুব ভয়।
কে জানে, যখন তখন খিদে পেয়েছে বলে আবদার করলে তিনি যদি মনক্ষুণ্ণ হন। তবু মামি এক এক সময় ঠিক টের পেতেন, বলতেন, আর দুটো ভাত নিবি বাবা? ব্যাস এটুকুই। মাছের ছোট পিসটা যে অধিকাংশ সময় তার পাতেই পড়তো সেটাও তিনি বুঝতেন। আত্মীয় বাড়িতে থাকলে এই রকম ছোটোখাটো বিষয়গুলি যে ইগনোর করতে হয় সেটাও তিনি জানতেন, কারণ তাতে শান্তি বজায় থাকে। এই শান্তিটুকুর জন্যই তো নিজের একটা বাড়ি তৈরি করার জন্য তিনি প্রাণপণ সঞ্চয় করছেন। জমিটুকু কেনা হয়েছে, ভিত পুজো করাও হয়ে গেছে, এইবার টুকটুক করে কাজ শুরু করতে হবে। সেজন্যই বাড়িতে লুচি পরোটার পাট একেবারে তুলে দিয়েছেন, ছেলেকে অজুহাত খাড়া করেছেন, বলেছেন বাচ্চা মানুষ, এসব খাবার বাড়িতে তৈরি হলেই রিন্টুও খাবার জন্য বায়না করবে। ডাক্তারবাবু বলেছেন ছেলেটার জন্ডিসের প্রবণতা আছে, পেঁপে সেদ্ধ, গাজর, ঝিঙে প্রভৃতি খেলে ওর লিভার ভালো থাকবে, আর সেই সাথে আমাদেরও। ডিম খাওয়া বন্ধ করেছেন সোমেশ্বর, বলেছেন আজকাল বেশি ডিম খেলেই শুনছি কোলেস্টেরল হয়ে যাচ্ছে, খুব বিচ্ছিরি অসুখ, হার্টের একেবারে দফারফা করে দেয়। সোমলতার আগুন চোখের দিকে চোখ পড়তেই পরিস্থিতি স্বাভাবিক করার ব্যর্থ প্রচেষ্টায় রসিকতার ছলে দাঁত বের করে হেসে বলেছেন, পৃথিবীর অধিকাংশ মানুষ খেয়েই মরে, বুঝেছ লতা? না খেতে পেয়ে আর কতজন মরছে। সোমলতা নিষ্ফল আক্রোশে কাঁপতে কাঁপতে বলেছে, কিচ্ছু খেও না তুমি, নিজে উপোস করে থাকো, আমাদের জীবনটাকেও নরক করে দাও। তোমার মতো কৃপণ লোক আমি বাপের জন্মে দেখিনি। মাইনে তো ভালোই পাচ্ছ, সব টাকা কি ব্যাংকে গচ্ছিত করে রাখছো? কিসের জন্য গো? বর্তমানটাই যদি অভাবে কাটে তাহলে ভবিষ্যতের চিন্তা করে কি হবে? আজকাল সোমলতা ভাবে আর একটা বাচ্চা হলেই বেশ হয়, খুব খানিক আদর যত্ন পাওয়া যাবে। তাই এই লোক কি কম ধূর্ত? ঠিক সব দিক লক্ষ্য করে সব রকম ব্যবস্থা নেয়। নতুন বাড়ি তৈরি না হলে আরেকটি সন্তান সে কিছুতেই আসতে দেবে না। যেন তেন প্রকারেই লোকটাকে দিয়ে খানিক টাকা খরচ করাতে পারলেই সোমলতা যেন কিছুটা হলেও তৃপ্তি অনুভব করে। তাই বোনের বিয়ে উপলক্ষে এই সুযোগটা সোমলতা মোটেই হাতছাড়া করেনি। মা বাবা নিমন্ত্রণ করতে আসতেই সে প্রথমেই বলে দিল বোনের জন্য 1 ভরির একটা কান ঝুমকো সোমেশ্বর কিনে দেবে। সোমেশ্বরের অফিসের সহকর্মী শ্যামসুন্দর ব্যানার্জি কয়েকদিন আগেই এসেছিলেন তার বাড়িতে। তার কাছেই সোমলতা শুনেছে 2000 টাকা মাইনে বেড়েছে সোমেশ্বরের। শ্যামসুন্দরবাবু বলেছেন, একদম ছাড়বে না বৌমা, এবছর একজোড়া নতুন পলা বাঁধানো আদায় করবে তোমার স্বামীর কাছ থেকে। কিন্তু নিজের জন্য এভাবে হ্যাংলার মতো সবসময় হাত পেতে চাইতে ভালো লাগে না সোমলতার। কই, তার মাকে তো কোনো কিছু এভাবে হাত পেতে চাইতে হয় না। প্রতি বছর বিবাহ বার্ষিকীর দিনটিতে বাবা ঠিকই মায়ের জন্য একটা তাঁতের শাড়ি কিনে এনে উপহার দেন। সঙ্গে কোনো বছর একজোড়া সোনার কানের দুল থাকে, তো কোনো বছর একটি আংটি। কত আংটি আর দুল যে জমেছে মায়ের, সে কেবল তিনিই জানেন। সেবার বেনারস বেড়াতে গিয়ে মায়ের জন্য মোট 6খানা বেনারসি কিনেছিলেন বাবা। আর সোমেশ্বর আজ পর্যন্ত কখনো তাঁতের শাড়ি কিনে এনে উপহার দিয়েছে তাকে? ছাপা নতুবা সস্তা সিনথেটিকের শাড়ি নিয়ে আসে সোমেশ্বর। বিয়ে বাড়িতে পরার মতো বিয়েতে পাওয়া সে 2খানা বেনারসি আর মায়ের দেওয়া কয়েকটা ভালো শাড়ি ছাড়া আর কিছুই তো তার ছিল না। সোমলতার তখন সবে মাস 6 বিয়ে হয়েছে। মামাতো দাদার বিয়ের সময় মামার বাড়ির লোকেরা রীতিমতো হাসাহাসি করছিল তাকে নিয়ে। বিনু মাসি বলেছিল, হ্যাঁ রে লতা, যা যা শাড়ি এনেছি সেখানে সবই তোর মা বিয়ের তত্ত্বে তোকে সাজিয়ে দিয়েছিল না? জামাই তোকে শাড়িটারি তেমন কিনে দেয় না বুঝি? তা ভালো, হিসেবি মানুষ। মাসির কথা শুনে সকলে সোমলতাকে দেখে মুখ টিপে হাসছিল। সবাই চোখের আড়াল হতে মা তাকে সুটকেস থেকে সোমলতাকে 2খানা দামি ঢাকাই শাড়ি বের করে দিয়েছিলেন। লজ্জায় সোমলতার মাথা কাটা যাচ্ছিল। বিয়ের পরেও যদি সর্বদা মায়ের কাছ থেকে হাত পেতে নিতে হয়, তাহলে কি বাপের বাড়িতে বিবাহিত মেয়েদের কোনো সম্মান থাকে? কিন্তু সে যার বিয়ে করা বউ, সে লোকটা কথাটা বুঝলে তো? কোনো মানুষের মন যে এতটা ছোট হয়, এতটা কঞ্জুস যে কেউ হতে পারে তার স্ত্রীর প্রতি, ভাবতেই ঘৃণা লাগে সোমলতার। কিন্তু সে ভদ্রলোকের মেয়ে, তাই আর যাই হোক চেঁচামেচি করলেও সে তো আর অশ্লীল ভাষা প্রয়োগ করতে পারে না। সোমলতা ভাবে তার এই দুর্বলতার সুযোগ নিয়ে সোমেশ্বর এত পেয়ে বসেছে, কিন্তু বোনের বিয়েতে দেবার জন্য মন মতো উপহার না পেলে সে কিছুতেই বাপের বাড়িতেই যাবে না। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে অশান্তির গন্ধ পেয়েছিল সোমেশ্বর। কুহেলিকার ডাকনাম কুহু। সোমেশ্বর বলল, ঠিক আছে, আমি না হয় কুহুকে ওই কানেরই কিছু একটা বানিয়ে দেব।
দীপকবাবু তার এই বড় জামাইটিকে বিলক্ষণ চেনেন। একে তো এইভাবে সোমেশ্বরের কাছ থেকে নিতে তার মোটেও ইচ্ছে করছিল না, তারপর সে কিছু একটা দেব এভাবে বলতেই তিনি মেয়ের মাথায় হাত রেখে বললেন, সেই ভালো মা, সোমেশ্বর তার পছন্দ মতো কিছু একটা তো দেবে। তোর বোনের বিয়ের সব গহনা আমার আগেই অর্ডার দেওয়া হয়ে গেছে, ছেলের বাড়ি থেকে সব দাবি দাওয়া করেছে, তাদের পছন্দের দোকান থেকে ভরি মেপেই সব কেনাকাটা হচ্ছে। শুনে অবাক হলো সোমলতা। তার মুখে একটু কালো মেঘের ছায়া পড়ল, সেটা হেমলতার দৃষ্টি এড়ালো না। তিনি বললেন, তোর বিয়ের সময় গয়না তেমন দেওয়া হয়নি রে, তবে আমি তোকে কথা দিচ্ছি, আমার বাক্সে যত কানের দুল আর আংটি আছে, যেগুলো তোর বাবা আমায় কিনে দিয়েছেন সে প্রথম বিয়ের বছর থেকে, তার অর্ধেকটা আমি তোকেই দিয়ে যাব, আগেই ভাগ করে রাখবো। আমি চোখ বুঝলে তুই নিস সেসব, কেমন? সোমলতার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। এই লোকটা বিয়ের আগে কিচ্ছু লাগবে না বলে মহান সেজে বসল, আর সে বাড়ির মেয়ে হয়ে কিনা আজ সকলের চোখে লোভী আর ছোট লোক হয়ে যাচ্ছে। নয়তো আর কি মানে হয় মায়ের কথাটার? মনে মনে বলল সোমলতা। এমন করে মা তাকে আজ বললেন কথাটা। ছি ছি, আমি চোখ বুঝলে তুই নিস, যেন মায়ের জীবনের কোনো দাম নেই তার কাছে। ওই গয়নাগুলি কবে ভাগ করে নেবে সেই আশাতেই যেন দিন গুনছে সোমলতা। ওগুলো যে শুধু গয়না নয়, মায়ের কাছে তার প্রতি বাবার ভালোবাসার অন্যরকম অনুভূতি, সেটাও যেন সে বোঝে না। সে যেন এখনই চায় সব কিছু, তাই মা তাকে তার শেষ নিঃশ্বাস ফেলা অবধি অপেক্ষা করার জন্য কাতর অনুরোধ জানাচ্ছেন। মা মেয়ের চোখে চোখে গয়নার হিসেব নিয়ে যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে সেটা বুঝতে পারছে সোমেশ্বর। পিতৃমাতৃহীন সোমেশ্বর এই বৃদ্ধ বৃদ্ধার কাছ থেকে একটু স্নেহ প্রত্যাশা করেন, সেটা কোনো মূল্যেই সোমেশ্বর হারাতে চায় না। আর সোমলতা তার সবচেয়ে আপনজন, তাকেই বা সে ছোট করে কি করে সকলের কাছে? সোমলতা যে এক ভরি সোনার কানের দুল দেবে বলে তার মা বাপের কাছে ইতিমধ্যে কবুল করে ফেলেছে। সোমেশ্বর বলল, আমি কিন্তু কুহুর বিয়েতে একটা কানের ঝুমকোই দেব। কোন দোকান থেকে তার সব গয়না কেনা হচ্ছে আমাকে বলে দিন বাবা। কে জানে, সে দোকানের জিনিস না হলে কুহেলিকার শ্বশুরবাড়ির লোকেরা নিশ্চিত তার দিদির নামে নিন্দে মন্দ করবে। কুহেলিকার শ্বশুরবাড়ির লোকেদের যে বেশ না কুচু সেটা ভালো করেই বুঝেছেন হেমলতা। তবু বড় জামাইয়ের মুখে তার দোকানের নাম দেখে জিনিস মেপে দেখে নেবেন, কথাটা শুনে হেমলতার মুখ রক্তিম হলো। জামাই কি তাদের ঠেস দিয়ে কথাটা বলল? বড়লোক বাড়িতে শালের বিয়ে হচ্ছে শুনে কি তারও হিংসে হচ্ছে? নাকি ধনী গৃহে কন্যা সম্প্রদান করলেই টাকার বান্ডিল মেপে মেয়েকে যথেষ্ট সুখী করা যায় না, সেজন্য মনটাকে বড় করতে হয়, এই হিসেবটাই চোখে আঙুল দিয়ে সোমেশ্বর তাদের বুঝিয়ে দিতে চাইছেন? ঝাপসা চোখে 52 পেরোনো সোমলতা জীবনের পাতা উল্টাতে উল্টাতে কখন যে কোন পাতার ওপর চোখ রাখছে আর হারিয়ে ফেলছে নিজেকে এত দ্রুত যে তার মনে হচ্ছে সেই হাঁটুর আর্থারাইটিসের ঝিমঝিমে ব্যথাটাও সে যেন আর টের পাচ্ছে না। একটু আগেই যে লোকটাকে আমার হাড় জ্বালিয়ে খেলো বলে গাল দিতে দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন সোমলতা, ছেলেকে সঙ্গে নিয়ে সেই ছেলেই আজ তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলছে, বাবাকে তুমি আজও চিনতে পারলে না মা? মেসমণি তোমাকে এসে কি বলল না বলল তাতেই কিনা তুমি বাবাকে সন্দেহ করতে বসলে? খামোখা আমার অফিসেও তুমি লেট করিয়ে দিলে তো। এবার চলো এখান থেকে, বাবা আমাদের দেখে ফেলার আগেই আমরা এখান থেকে সরে পড়ি। বাবা যদি দেখে ফেলেন আমাদের, নিছক সন্দেহ করেই আমরা যে তার পিছু নিয়েছি সেটুকু বুঝতে কি আর বাকি থাকবে বাবার? তিনি তো এটাও ধরতে পারবেন যে আমরা তার আড়ালে তাকে নিয়ে স্পাইগিরিও করি। নিজেকে বাবার কাছে তুমি আর কত ছোট করবে মা? আর তোমার তালে তাল মেলাতে গিয়ে আমি নিজেও যে ছোট হয়ে যাচ্ছি। সোমলতা এক চুল নড়ল না। রিন্টু বলল, তুমি থাকো তাহলে এখানে দাঁড়িয়ে, আমি চললাম। ধুত্তর বলে সত্যি সত্যি বাস রাস্তার দিকে এগিয়ে গেল রিন্টু। সোমলতা সেদিকে খেয়াল করলেন না। তিনি পলকহীন চোখে কেবল সেই খোলা জানালাটার দিকে তাকিয়েছিলেন। ঠিক একদিন যেরকম বোনের ঢাকুরিয়ার বাড়িতে গিয়ে তাদের দোতলায় ওঠার সিঁড়ির দিকে তাকিয়েছিলেন। দিদিকে দেখে হাত থেকে আচম্বিতে কাপড়ে টুকরোটা ফেলে দিয়েছিল কুহেলিকা। ম্লান হেসে বলেছিল, আরে দিদি, তুই কখন এলি? একা আসিসনি নিশ্চয়ই? আমার জাম্বু কোথায়? আর রিন্টু? সোমলতা অস্ফুটে বলেছিলেন, ওরাও এসেছে, কিন্তু তুই এভাবে, এই তো সবে 20-22 দিনে বিয়ে হয়েছে তোর। মা বলেছিলেন তোর শ্বশুর বাড়িতে 2 চাকর ছাড়াও নাকি 2 কাজের দিদি আছেন।
কুহেলিকা জিভ দিয়ে শুকনো ঠোঁট চেটে হাসার চেষ্টা করলো। বুকের কাছে এলোমেলো হয়ে যাওয়া শাড়ির আঁচল ঠিক করে নিয়ে বলল, আছে তো, কিন্তু বিজয় দাদাকে বাবা দোকানে লাগিয়ে দিয়েছেন, আর অজিতদা বাজার থেকে এসে বাবার পা টিপতে বসেছে। এরপর তা জামা কাপড় কাচা আছে, আর একবার বাজারে গিয়ে তো সব জিনিস কিনে আনা যায় না। একবার ওষুধ আনতে ভুল হয়, তো একবার দেখা যায় জামা কাপড়ে মার দেবার অ্যারারুট কম পড়ে গেছে। তাই কতবার যে তাকে বাজার ছুটতে হয় কে জানে। কাজের দিদিদেরও তো সেই একই অবস্থা। একজনের তো মায়ের পাকা চুল তোলা, মাথা টিপে দেওয়া, পায়ে তেল মালিশ করা, এইসব করতেই বেলা পুড়িয়ে যায়। আর অন্যজন রান্নার কাজ করে। আমিও কিছু কিছু করি, কারণ মাসির বয়স হয়েছে, এত ধকল তিনি সইতে পারছেন না। তার ছেলেরাও এখন ভালো রোজগারপাতি করছে, তাই তারাও চায় না যে তাদের মা এইভাবে লোকের বাড়ি কাজ করে খাক। সোমলতার খুব রাগ হচ্ছিল। এই বোনকে নিয়ে তার মা বাবার কত স্বপ্নই না ছিল। বনু অনেক লেখাপড়া করবে, সেজন্যই তো কত বড় স্কুলে পড়ানো হয়েছিল বনুকে। সে কি কেবল এই বড়লোক বাড়িতে তাকে পাত্রস্থ করার জন্য? বড়লোকরা ছাই, নতুন বউয়ের গন্ধ যায়নি এখনো বনুর গা থেকে, আর তাকে দিয়ে নাকি তারা এখনই ঘরের জানলার গ্রিল থেকে শুরু করে সিঁড়ির পাশে রেলিং সাফ করাচ্ছে। ছি ছি, ছোট লোক, সব কটা ছোট লোক। সব মনে পড়ছিল সোমলতার। ছোট লোক নয় তো কি, ভদ্রলোক হলে কুহেলিকার স্বামী সঞ্জয় পারত সবটুকু না জেনে না বুঝে তার দেবতার মতো স্বামীর নামে এভাবে ভুলভাল কথা বলতে। কুহেলিকা সিঁড়ি দিয়ে ছুটে নেমে এসে দিদির হাত ধরেছিল। তুই ভুল ভাবছিস রে দিদি, সীমা দিদি ঘর মুছে দিয়েছে, আমি শুধু ওই গ্রিলটার আর আসবাবপত্র এই সব একটু ঝেড়ে মুছে তকতকে করে। তারপর রান্নার প্রশিক্ষণ নিতে যাবি তাই তো? সোমলতা বিরক্ত হয়ে বলেছিল, কারণ তাকেও তো ছাড়িয়ে দেবার পরিকল্পনা প্রায় পাকা হয়েই গেছে। এই বুঝি তোমার বড় বোন কুহু? চমকে পেছন ঘুরে তাকিয়েছে সোমলতা। কথায় যে পরিমাণ লঙ্কার ঝাঁজ দেখছি মা তোমার, শাশুড়ি তো দেখছি অকালে মরে এক প্রকার বেঁচেই গেছেন। কখন যে বোনের শাশুড়ি পেছনে এসে দাঁড়িয়েছে সোমলতা খেয়ালই করেনি। আসলে সোমলতার এই এক দোষ, রেগে গেলেই সে একেবারে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। স্থান কাল পাত্রের জ্ঞান তো থাকেই না, চারিপাশে কি কি ঘটছে সেদিকেও তার খেয়াল থাকে না। ছোটবেলা থেকে সোমলতার মাথা খুব গরম, আর তা হবে নাই বা কেন? বাবা মা সেই ছোট থেকেই তো এক চোখামি করছে তার সাথে। সোমলতার দাদা পড়তো নব নালন্দা স্কুলে, কুহেলিকাও সেখানে পড়াশোনা করেছে। বনু লেখাপড়াতেও বেশ ভালো ছিল। ঠাকুমা বলতেন, কুহু দিদি এত এত লেখাপড়া শিখে বড় হয়ে প্রিন্সিপাল হবে। সে না হয় না হলো, তারই তো বোন। ঠাকুমার মুখে কথাটা শুনে সোমলতার বেশ গর্বই হতো, কিন্তু তাই বলে সোমলতাকেই বা এতটা হেলাফেলা করা হবে কেন? ছেলেবেলায় সোমলতার একবার পক্স হয়েছিল, আর সেটা সারতে না সারতে আবার জন্ডিস। মায়ের কাছ থেকে লেখাপড়ার প্রথম পাঠ নিতেও তার একটু অসুবিধে হচ্ছিল, আর সেই থেকে কিনা সোমলতার বাবা সিদ্ধান্ত নিয়ে নিলেন তারই মেয়ে একেবারে মাথা মোটা। শুধু কি তাই, তিনি আরও ভাবলেন বেশি পরিশ্রম করে লেখাপড়া করাও তার পক্ষে অসম্ভব, কারণ সে শারীরিকভাবেও দুর্বল। তাই বাবা সোমলতাকে ভর্তি করে দিলেন তাদের বাড়ির কাছের স্কুলটিতেই। বিজয়গড় বিদ্যাপীঠই হলো সোমলতার জন্য আদর্শ স্কুল, অথচ কত স্বাদ ছিল সোমলতার। সে সেই ডায়োসেশন স্কুলে গিয়ে ভর্তি হবে। বিনু মাসির মেয়ে টুম্পাও সেখানেই পড়তো কিনা, কিন্তু সোমলতার বাবা বেঁকে বসলেন। তিনি বললেন, করবে তো সে বিয়ের পরে সংসার, তাহলে আমার এত এত টাকা খরচ করে কি হবে শুনি? তার চেয়ে সংসারের কাজকর্ম রান্নাবান্না শিখুক, ভবিষ্যতে কাজে দেবে। সোমলতা দরজার আড়ালে দাঁড়িয়ে মা বাবার কথা শুনছিল। বাবার কথা শেষ না হতেই মা বললেন, ও মা, কথার কি ছিরি দেখো, বিয়ে করে ঘর সংসার তো সব মেয়েই করে, তাই বলে সে কি লেখাপড়া করবে না? মূর্খ মেয়েকে কি বিয়ে করবে শুনি? বাবা বললেন, কেন হেম, আমি কি বলেছি যে তাকে স্কুলে ভর্তি করব না? আমি বলেছি বাড়ির কাছের কোনো স্কুলে সে পড়ুক। ওই ভবানীপুরের স্কুলে রোজ রোজ জার্নি করে গেলে তার শরীর টিকবে? রোগে ভুগে ভুগে তোমার বড় মেয়ের চেহারার যা ছিরি হয়েছে। ঘরের কাছে স্কুলে পড়লে সময় মতো খাওয়া দাওয়া করতে পারবে। লেখাপড়া যার হবার তার ঠিকই হয়। রাস্তার আলোয় বসে লেখাপড়া করেই তো বিদ্যাসাগর মশাই অত বড় বিদ্বান হয়েছিলেন। স্কুলটা কোনো ম্যাটার করে না হেম, নিজের মাথা থাকলে আর উইল পাওয়ার থাকলে সবই সম্ভব। মাথায় বুদ্ধি যে তার সত্যি খুব কম, সেটা তো বেশ বুঝতে পারছেন সোমলতা। নইলে এই মানুষটার সাথে এতদিন সংসার করার পর সঞ্জয়ের কথা শুনে কি এমন করে নেচে উঠতে পারতেন?
শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতেই গায়ে একটা চেনা হাতের স্পর্শে চোখের ওপর থেকে আঁচল সরালেন সোমলতা। মিটিমিটি হাসছে সোমেশ্বর। এই হাসিটা সবসময় আঠার মতো লেগে থাকে তার ঠোঁটে। আর এতদিন এটা দেখলেই গা জ্বলে যেত সোমলতার। কতদিন যে এই হাসিটা দেখে ঝগড়া করতে গিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করেছে, তবু কিছুতেই লোকটার চেতনা ফেরাতে পারেনি। নাকি তার নিজের চেতনায় এতদিন লুপ্ত ছিল? সোমেশ্বর প্রশ্ন করল, লুকিয়ে লুকিয়ে কি দেখতে এসেছো লতা? আর কতক্ষণ দেখবে আমাকে? তোমার ছেলেও যে চলে গেল দেখলাম। জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে সোমলতা, কোনো উত্তর দিতে পারছে না। অথচ তার তো গর্ব হবার কথা। ঠিক যেমন বড়লোক স্বামী আর শ্বশুর বাড়ি নিয়ে কুহেলিকার ভরাট সুখের স্বপ্ন দেখেছিলেন সোমলতার বাবা মা। সোমলতা সেদিন বোনের বাড়িতে গিয়ে তাকে কেঁচোর মতো গুটিয়ে থাকতে দেখে একেবারে যেন বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছিল। উত্তপ্ত কণ্ঠে সোমলতা বোনের শাশুড়িকে বলেছিল, এসেছিলাম বোনকে আমার বাড়িতে গিয়ে গোটা একটা দিন থাকার আমন্ত্রণ জানাতে, কিন্তু আপনার বাড়িতে এসে যা অবস্থা দেখলাম, একবেলা বোন না থাকলে আপনি তো কাজের মাসির অভাবে প্রাণে মারা পড়বেন। একে তো নিজের শাশুড়িকে সেই কবেই খেয়ে বসে আছি, আমি বউ হয়ে বাড়িতে পা দেবার আগেই তার মৃত্যু হয়েছিল, আর সেই দায় আপনি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আবার আপনারও মৃত্যুর কারণ হব, এতটা বোধহয় ধর্মে সইবে না। কুহেলিকার শাশুড়ি উনুনের গনগনে আঁচে বসানো ফুটন্ত জলের মতো বুদবুদ কাটছিলেন। দম নিয়ে বললেন, বসার ঘরে গিয়ে বসো মা। তোমার বোনকে দেখে এতদিন ভাবতাম মা তোমাদের কাজকর্ম কিছুই শেখায়নি, এখন তো দেখছি ভদ্রতা সভ্যতার জ্ঞানটুকুই নেই। গুরুজনদের সম্মান দিয়ে কথা বলার কথা না হয় ছেড়েই দিলাম, নতুন কুটুম্বুর বাড়িতে গেলে যে এভাবে ঝপ করে ঘরের ভেতর ঢুকে আসতে নেই, অনুমতির জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, সেটাও বোধহয় বাপ মা শেখায়নি। কথাটা বলার পর জোরে জোরে শ্বাস ছাড়লেন ভদ্রমহিলা। কুহেলিকা প্রাণপণে তার দিদির হাতে চাপ দিচ্ছিল, ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় তার মুখ বন্ধ রাখার জন্য কাতর মিনতি জানাচ্ছিল। এই সময় রিন্টুও মা মা বলে সোমলতাকে ডেকে উঠতেই সে তাড়াতাড়ি বসার ঘরের দিকে চলে গেল। সোমলতা সেখানে যেতেই মৃদু মৃদু হাসিটা বজায় রেখেই সোমেশ্বর চাপা গলায় বলল, এখানে অনেক হিসেব করে কথা বলতে হবে লতা, কারণ আমরা এখান থেকে একটু পরেই চলে যাব, কিন্তু তোমার বোন এ বাড়িতে সংসার করতে এসেছে, কথাটা মনে রেখো। সোমলতা মনে মনে ভাবছিল, শাশুড়িদের এইরকম উগ্র মনোভাবের কারণেই আজকাল সংসার ভেঙে যাচ্ছে। কিন্তু শ্বশুরের এত সম্পত্তি, এত বড় বাড়ির সুখ, এইসব ছেড়ে সঞ্জয় কি পারবে তার বউকে নিয়ে আলাদা হতে? সোমলতা শান্ত গলায় যতটা সম্ভব মধু ঢেলে বলল, আমাকে ক্ষমা করবেন মাসিমা, আসলে আমরা সবাই ভাবতাম বনু একদিন কত বড় চাকরি করবে। ওর লেখাপড়ার প্রতি তো বাবা আলাদা রকম যত্ন নিয়েছিলেন, তাই হঠাৎ ওকে ওভাবে ঘরে জানলা মুছতে দেখে আমি বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। আপনি আমার কথায় কিছু মনে করবেন না, আমার বুদ্ধি শুদ্ধি এমনিতেই কম, কথাবার্তা বলতে জানি না, বাবাও বলেন সে কথা, তাই তো রে বনু। রান্নার মাসি এসে চা দিয়ে গেল, দুটো প্লেটে খান কতক মিষ্টি সাজিয়েও এনেছিল। বেবাক পড়ে রইল সেসব। সোমলতা অথবা সোমেশ্বর সেসব ছুঁয়েও দেখল না। রিন্টু একবার হাত বাড়াতে যেতেই সোমলতা তাকে নিরস্ত করল। রিন্টু আর 5টা বাচ্চা ছেলেরা যেমন দুরন্ত হয় তেমনটা নয়, তাকে দেখতে মায়ের মতো হলেও বাবার চরিত্রটা সে একেবারে ব্লটিং পেপারের মতোই শুষে নিয়েছে। রিন্টু বিনা প্রতিবাদে মন দিয়ে ললিপপ খেতে লাগলো। এখানে আসার আগে তাকে ওটা কিনে দিয়েছে সোমেশ্বর। কুহেলিকা সেদিকে তাকে স্থির চোখে বলল, তা তো বটেই, তুই আরও একটা জিনিস এখনো বুঝিস না দিদি, মা অথবা বিনু মাসি নিশ্চয়ই বুঝবেন। নিজের বাড়ি প্রতি যে মেয়েদের কতটা মমত্ববোধ থাকে সেটাও তো এখনো তুই বুঝলি না। বুঝবি রে, সব বুঝবি। জাম্বু যেদিন নিজের বাড়ি করবে, ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়ি হবে, তোর সেদিন বুঝবি। বাড়ির কাজের লোকেদের হাতে বাড়ি পরিষ্কারের সবটুকু দায়িত্ব কিছুতেই ছেড়ে দেওয়া যায় না রে দিদি। কেবলই মনে হয়, কে জানে কোথায় বুঝি লেগে আছে এতটুকু ধুলোবালি। রান্নার মাসিও যদি কখনো রাখতে পারে জাম্বো, দেখবি নিজে হাতে অন্তত 2-1 পদ রান্না করে না খাওয়ালে জাম্বোর পেট ভরলেও তোর মন ভরবে না। চোখ যেন অন্ধকার হয়ে আসছিল সোমলতার। তার স্বামীর নিজের বাড়ি নেই, দাস দাসী রাখার সামর্থ্য নেই, দামি দামি আসবাব দিয়ে ঘর সাজাবার মতো ঐশ্বর্য নেই, তাই কি বোন অমনি করে তার ভালো মানুষ জামাইবাবুকেও অপমান করতেও ছাড়ল না? বৌমাকে শাশুড়ির হয়ে কথা বলতে দেখে কুহেলিকার শাশুড়ি তো বটেই, একটু আগে রহস্য উপন্যাস পড়া ফেলে ছুটে আসা তার শ্বশুরও রহস্যময় হাসি হাসলেন। সোমেশ্বরের মুখটা তখন ভীষণ রকম বোকা বোকা দেখাচ্ছিল। কুহেলিকার শ্বশুরমশাই বললেন, আহাহা, চাটা জুড়িয়ে একেবারে জল হয়ে গেল,
আরও 1 কাপ চা দিতে বলি? আঁতকে উঠল সোমেশ্বর। তাড়াতাড়ি হাতে চায়ের কাপ তুলে নিয়ে চায়ে চুমুক দিয়ে বলল, না না মেসোমশাই, চা বেশ গরম আছে। বলেই এক নিঃশ্বাসে 1/2 কাপ ঠান্ডা চা গলায় ঢেলে মুখটা বিকৃত করতে গিয়েও নিজেকে সামলে নিল সোমেশ্বর। সহাস্য বদনে সোফা থেকে উঠে সোমেশ্বর বলল, আজ তাহলে আমরা আসি মাসিমা। সামনে রবিবার দুপুরে আপনি কুহু আর সঞ্জয়কে আমার ওখানে পাঠিয়ে দেবেন। কুহেলিকার শাশুড়ি বলল, দুপুরে নয় বাবা, ওরা ওই সন্ধ্যের দিকেই যাবে, তবে রাতের খাবারের আয়োজন যেন করো না। তুমি নাকি কুদঘাটের দিকে কোথায় জমি টমি কিনেছ শুনেছি, তো আগে সেখানে ঘরবাড়ি করো, তারপর গৃহপ্রবেশের দিন সকাল থেকে তোমার শালি আর ভাইরা ভাই সেখানে উপস্থিত থাকবে, চিন্তা নেই। সোমলতা উঠে দাঁড়ালো, হিস হিসিয়ে বলল, বাড়ি যাব তো? হ্যাঁ হ্যাঁ বলে পা বাড়ালো সোমেশ্বর। সারা রাস্তা স্বামী স্ত্রীর একটি কথাও হলো না। বাড়ি ফিরে সোমলতা বলল, 2 বছর টাইম দিলাম তোমাকে, এর মধ্যে যদি আমাকে নিজের বাড়ি করে দিতে না পারো তাহলে যেদিকে 2 চোখ যায় আমি চলে যাব। হাসি মুখে ঘাড় কাত করল সোমেশ্বর। এটা যে সে নিজেও মনে মনে প্রতিজ্ঞা করেছে। সেদিন রাতে বিছানায় শুয়ে অনেক রাত অবধি কেঁদে কেঁদে বালিশ ভেজালো সোমলতা। জেগেছিল সোমেশ্বরও। কোনো স্ত্রী যদি তার স্বামীর পাশে শুয়ে কান্নাকাটি করে তাহলে কি সেই হতভাগ্য স্বামীর চোখে ঘুম আসে? মা বাবার মাঝখানে শুয়ে রিন্টু ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। অনেক রাতে সোমলতা শান্ত হলে ছেলেকে একপাশে সরিয়ে 2 হাত দিয়ে তাকে নিজের পাশে ফিরিয়ে সোমেশ্বর বলল, আমাদের এবার একটি মেয়ে হলে বেশ হয় বলো? তুমি তাকে তোমার পছন্দের স্কুলে পড়াবে, নিজের মনের মতো করে মানুষ করবে, তোমার সব ক্ষেত আত্মজাকে দিয়ে পূরণ করবে লতা। সোমলতা স্বামীর বুকে পরম শান্তিতে মাথা রাখল, বলল, সত্যি বলছো? 2 বছর পূর্ণ হওয়ার আগে 6 মাসের মেয়েকে কোলে নিয়ে নিজের বাড়িতে গৃহপ্রবেশ করতে এলো সোমলতা। তার মা বাবার শরীর অনেকটাই ভেঙেছে, তবু তারা এসেছেন। বড় মেয়ের নিজের বাড়ি হয়েছে, তারা এখন সবচেয়ে বেশি আনন্দিত। হেমলতা ছেলের বিয়েও দিয়েছেন। 2 মেয়ে, জামাই, নাতি নাতনি, ছেলে, বৌমা। ঘর যেন হেমলতার কানায় কানায় পূর্ণ। তবু কেন যে ছোট জামাইটিকে দেখে মুখ শুকিয়ে আসে হেমলতার। মাঝে মাঝে ব্যবসার কাজে 2 দিনের জন্য যে সে কোথাও উধাও হয়ে যায়। হেমলতা শুনেছেন দোকান বন্ধ করার পর অর্ধেক দিন মাতাল হয়ে সে বাড়ি ফেরে প্রায় মাঝরাতে। সোমলতা এত কথা জানে না। 1.5 বছর আগে এক সন্ধ্যায় তার বোন বাড়ি বয়ে এসে তাকে শাসিয়ে গেছে। দিদি, আমি তোকে হাত জোর করে বলছি, আমার সংসারে নাক গলিয়ে দয়া করে তুই আমার ঘর ভেঙে দিস না। সোমলতা আর কারো কোনো ব্যাপারেই নাক গলায় না। যে মেয়ে এত লেখাপড়া করেও নিজের আত্মসম্মান বিসর্জন দিতে চায়, তার ব্যাপারে সোমলতার এতটুকু আগ্রহ নেই। কিন্তু সোমলতার আগ্রহ না থাকলে কি হবে? সঞ্জয়ের তো আছে। নতুন বাড়িতে ঢুকেই সঞ্জয় বলল, লাল মেঝে করেছেন সোমেশ্বরদা, মার্বেল বসানোর খরচ কি বাজেটে কুলোলো না? সোমেশ্বর এতটুকু অপ্রস্তুত হলো না। সপ্রতিভ স্বরে বলল, আমার লাল মেঝেই পছন্দ। সুন্দর পালিশ আর তারপর ঠিকমতো মোছামুছি করলে এই লাল মেঝে, মার্বেল, মোজাইক সব কিছুকেই হার মানায়। সোমেশ্বরের উত্তর শুনে সঞ্জয় অশ্লীল ভঙ্গিতে হাসল। দীপকবাবু সব দেখলেন, শুনলেন। তারপর আদরে ছোট মেয়ের দিকে তাকিয়ে অতি দীর্ঘ একটি নিঃশ্বাস বুকের ভেতর চাপলেন। আর এইভাবে চাপ চাপ বেদনা কখন যেন তার হৃদয়কে ভেঙে চুরে সহ্যের অতীত দুর্বল করে ফেলেছিল। বড় মেয়ে নতুন বাড়ি হবার মাত্র 1 মাস পরে তিনি হাসপাতালে ভর্তি হলেন। ডাক্তার বলল, ম্যাসিভ হার্ট অ্যাটাক। দীপকবাবু চিকিৎসায় সাড়া দিলেন না, কারণ ভগবানের ডাক উপেক্ষা করার সাধ্য তার ছিল না। স্বামী মারা যাবার পর হেমলতা উপলব্ধি করলেন তিনি নিজে বেঁচে থাকতেই সম্পত্তির একটা হিল্লে করে যাবেন। তিনি তার বড় মেয়েকে বলেছিলেন তার মৃত্যুর পর গহনার বাক্সের সমস্ত গয়নাগাটি তার দাদার সাথে 2 ভাগ করে নিতে। কিন্তু এখন তিনি অন্যরকম স্থির করলেন, কারণ শাশুড়ি আর তার বাপের বাড়ির তরফ থেকে দেওয়া প্রায় সমস্ত গয়নাই তিনি ছেলের বউকে ইতিপূর্বেই পরিয়ে দিয়েছেন। তাহলে বাকি যা কিছু আছে সেটুকু সোমলতারই থাক। এসবই 32 বছরের বিবাহিত জীবনে সোমলতার বাবাই তো কিনে দিয়েছেন তাকে। এটা সোমলতার একারই প্রাপ্য। কী বা দিয়েছেন তারা তাদের বড় মেয়েকে? সোমলতাকে বাড়িতে ডেকে তার হাতে গয়নার বাক্স তুলে দেবার সময় দরজা বন্ধ করতে ভুলে গেলেন হেমলতা। অবধারিতভাবে উকি দিল ছেলের বউ। ঝড়ের বেগে বলল, আপনি সবকিছু আপনার বড় মেয়ের হাতে তুলে দেবেন? তা তো আমি হতে দেব না মা। যা আছে, যেটুকু আছে সব 3 ভাগ করা হবে। আমি সঞ্জয় আর কুহুকে খবর পাঠাচ্ছি। স্তব্ধ হয়ে বসে রইল সোমলতা। তার মায়ের দাঁতে যেন কাকড় পড়ল। নিজেকে গুছিয়ে নিয়ে হেমলতা বললেন, গয়না তো তোমাদের আগেই অনেক দিয়েছি, বাড়িও তো ছেলের নামেই লিখে দেব। আর টাকা পয়সা কি এমন আছে? লক্ষ লক্ষ টাকা তো ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর সময় খরচ হয়ে গেছে। সোমলতার বৌদি বললেন,
চমৎকার বললেন মা। ওই বাক্সে এখনো কম করে হলেও 30 ভরি গয়না আছে, আর ব্যাংকে টাকাও আছে প্রায় 15 লাখ। এসব আপনি আপনার বড় মেয়ের নামে দানপত্র করে দেবেন, আর আমি সব চেয়ে চেয়ে দেখব? ভাবলেন কি করে? সোমলতা বলল, বৌদি তো ঠিক কথাই বলেছেন মা। বাবা আগে কার জন্য কত টাকা খরচ করেছেন সেটা বড় কথা নয় মা, কিন্তু মৃত্যুকালে বাবা যে সম্পত্তি রেখে গেছেন তাতে প্রত্যেকেরই অংশ আছে। বলেই বৌদির দিকে ফিরে সোমলতা বলেছিল, তুমি এখনই সঞ্জয়কে খবর পাঠিও না বৌদি। সে যে এই বাড়ির এক অংশ দাবি করে বসবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? আগে এই বাড়ি তোমার নামে মা লেখাপড়া করে দিক, তারপর না হয় সঞ্জয়কে খবর দিও। মানে আমি বলতে চাইছি, তাকে বরং জানিয়ে দিও যে মা যতদিন বেঁচে আছেন সম্পত্তি ভাগ করা হবে না, কারণ সঞ্জয়কে কোনো বিশ্বাস নেই, বাড়ি ভাগ করার দাবি সে জানাবেই। আর আজ এটা কি করলেন সোমলতা? সেই সঞ্জয়কে বিশ্বাস করলেন। কাল রাতে সঞ্জয় যখন তাকে ফোন করে বলল, দিদি একটা খবর আছে আপনার ওই হাবাগোবা স্বামীটির ব্যাপারে, এমন ভাব দেখায় যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না, বলেই অশ্লীলভাবে হেসেছিল সঞ্জয়। সোমলতার কি উচিত ছিল না তখনই ফোনটা কেটে দেওয়া? কিন্তু তার পরিবর্তে তিনি কি করলেন? উত্তেজিত হয়ে বললেন, কি খবর? সঞ্জয় আবার হাসল, তারপর বলল, রোজ সকালে উঠে সোমেশ্বরদা কোথায় যায় আপনি জানেন? আপনাকে বলেছে কিছু? সোমলতা সাবলীলভাবে বলল, ও এই কথা, ও তো কালীঘাটের কালী মন্দিরে যায়। সঞ্জয় বলল, কালীঘাটে যায় কিন্তু মন্দিরে নয়, সোমেশ্বরদার রোজ আজকাল কালীঘাটের নিষিদ্ধ পল্লীতে যায়। ঘরের মধ্যে বোম ফাটলেও সোমলতা এতটা আশ্চর্য হতেন না। লোকটার পেটে পেটে এত, ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। মনে মনে বলল সোমলতা। জানলা দিয়ে একটু আগে তিনি তার স্বামীকে একটি অভূতপূর্ব পুজো করতে দেখেছেন। নিষিদ্ধ পল্লীর কয়েকটি ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে পড়াতে বসেছেন সোমেশ্বর। একটি ছোট্ট ছেলে বেরিয়ে এসেছে ক্লাসরুম থেকে। অনুযোগের সুরে ছেলেটি বলল, দেখুন মাস্টার মশাই, আপনি বেরিয়ে আসতেই এরা সব কেমন হইচই করছে। সোমলতা দেখলেন ছেলেটির মুখ শুকিয়ে এই এতটুকুন হয়ে গেছে। সে আবার বলল, আজ আর আমাদের পড়াবেন না মাস্টার মশাই? সোমলতা বলল, তুমি যাও, তোমাকে ওদের আমার চেয়েও অনেক বেশি প্রয়োজন। রিন্টু বড় রাস্তায় আমার জন্য এখনো অপেক্ষা করছে কিনা জানি না, তবে এটুকু পথ আমি একলাই চলে যেতে পারবো। শুধু একটাই প্রশ্ন ছিল তোমার কাছে, আমাকে কি সব সত্যিটা জানিয়ে কাজটা করা যেত না? সোমেশ্বর বলল, তো কার কথায় আর ছেলেকে সাথে করে সত্য উদ্ঘাটন করতে এখানে এলে লতা? সোমলতা কিছু বলার আগেই তার মুঠোফোন বেজে উঠল। না, রিন্টু নয়, ফোন করেছে সঞ্জয়। তার নাম ভেসে উঠেছে সোমলতার মুঠোফোনের স্ক্রিনে। সেদিকে তাকিয়ে স্মিত হেসে সোমেশ্বর বলল, থাক, তোমায় আর কিছু বলতে হবে না লতা, আমি যা বোঝার বুঝেছি। তুমি বাড়ি যাও, আমি বরং আমার পুজোটা সেরে আসি। শুধু একটা হিসেব বড় গরমিল ঠেকছে। ভ্রুকুচকে তাকালেও দীর্ঘদিন সিনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করা বর্তমানে অবসরপ্রাপ্ত সোমেশ্বর। রিসিভারে চিহ্ন আঁকা লাল দাগটি নিচের দিকে টেনে দিয়ে সোমলতা স্বামীর দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হিসেব? আমি যে এখানে রোজ যাতায়াত করছি সেই খবরটি তোমার সংবাদদাতা জানলেন কি করে? সোমলতা চমকে উঠল। একটা মুখ মনের অবাধ্য বর্দায় ভেসে উঠেছে বারবার। কুহেলিকার কাতর মিনতি মাখা কণ্ঠস্বর তার কানে বাজছে, আমার সাজানো সংসারটা তুই কোনোদিন এলোমেলো করে দিবি না তো দিদি? বল, কথা দে আমাকে। আবার ফোন বেজে উঠল, এবার রিন্টুর ফোন। সোমলতা রিসিভ করতে রিন্টু বলল, তোমার হিসেবটা কি এখনো মেলাতে পারোনি মা? তাড়াতাড়ি এসো, তোমাকে বাসে না তুলে দিয়ে যে আমি অফিসে যেতে পারছি না। সোমলতা নিরুচ্চারে বলল, জীবনের সব হিসেব মেলে না বাবা, মেলাতে নেই যে। মুখে বললেন, আসছি বাবা। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।